এটিএন বাংলার কথামালা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। প্রসঙ্গত লক্ষ্য করবার যে এমনকি সরল শিশুর মনেও কত না কৌতূহলের প্রশ্ন। অবশ্য পরিণত বয়সের মানুষ, তার ধর্মই হচ্ছে অজানাকে জানবার জন্য আগ্রহ, অসম্ভবকে সম্ভব করবার যত সব প্রয়াস, দুর্গেয়কে হাতের মুঠোতে আনতে চাই, আর 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে চাই, এবং মর্ত পৃথিবীর থেকে 7 আসমানে, ওই যে মঙ্গল গ্রহ, ওইখানে যাত্রা করতে চাই। এসবই মানুষের যুগ যুগান্তরের ধর্ম। এবং এই যে মানুষ করতে চায়, আজকের আসরে এই নিয়েই আমাদের যত সব কথা। ভাবছি যে এই যে অসম্ভবকে সম্ভব করা, দুর্গকে জানা ইত্যাদি, এগুলো কেন এর উত্তরটা হচ্ছে মানুষের ধর্মই হচ্ছে অভিযান। অভিযানের তাগিদে মানুষ এসব কিছুই করতে চায়। এখন সেই জন্যই বারংবার করে আমরা বলছি, এই যে অজানাকে জানার জন্যে, অসম্ভবকে সম্ভব করবার জন্যে, বা লক্ষ্য অর্জনের জন্যে যুদ্ধ করবার যে প্রয়াস বা উদ্যোগ, এসব কিছুই হচ্ছে অভিযানের অংশ। লক্ষ্যকে অর্জন করবার জন্যে যুদ্ধ, এটা হচ্ছে অভিযানের অংশ। আবার অন্যদিকে আছে মত প্রচার, বিশ্বাস প্রচার, ধর্ম প্রচার। যত বাধাই আসুক না কেন, সব অতিক্রম করে আমরা এগিয়ে যাব, বা যুগে যুগে আমাদের পূর্বপুরুষরা এগিয়ে এসছেন, এখনও তাই করছেন। ইতিহাস সাক্ষ্য, একেই বলা হয়ে থাকে অভিযান। তাহলে দাঁড়াচ্ছেটা কি? সেই হেতুতেই আমাদের আজকের কথামালার প্রসঙ্গটি অভিযান। তাহলে দাঁড়াচ্ছেটা কি? সর্বক্ষেত্রে এই যে যাত্রা, সর্বক্ষেত্রে দুর্গেয়কে হাতের কাছে আনা বা জয় করে নেয়া, এটাকে মানুষের ধর্ম, মানুষের অভিযান। এই আলোচনাতে আজকের আসরে রয়েছেন আমার সঙ্গে অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং রয়েছেন অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। শুরুটা করছেন এখন মানুষের এই যে অভিযান, প্রধানত মানুষের বেলাতেই অভিযান, এর শুরুটা করছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। অভিযান নিয়ে তো স্যার আপনি সূচনা বক্তব্যে এর নানা দিক দিগন্ত আমাদেরকে অবহিত করলেন। অভিযান শব্দটির আবিধানিক অর্থ যে দুঃসাহসিক কোনো কর্মকাণ্ডে লাগাতার নিয়োজিত হওয়া মানুষের। আবার দুঃসাহসিক ভ্রমণও বোঝায়, তবে দুটো অর্থেই হচ্ছে দুঃসাহসিক ব্যাপারটা অভিন্নভাবে রয়ে গেছে। এই যে যেমন ধরুন না, কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আছে সংকল্প, তার শুরুতে বলা আছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এটা কিন্তু একটা অভিযানের অভিলাষ, যে জগৎটাকে দেখতে চায়, বুঝতে চায়, মানুষের যে আবর্তন বিবর্তন, এটাও কিন্তু একটা অভিযান। 1492-তে আমেরিকার কাছাকাছি বাহামা দ্বীপপুঞ্জে পা রাখলেন। এই প্রথম ইউরোপের মানুষ ওই ভূখণ্ডে পা রাখলো, ওই ভূখণ্ডকে জানলো, চিনলো, বুঝলো, দখল করলো, সম্পদ আহরণ করলো। আচ্ছা, তারপরেও কলম্বাস আর একবার গেছেন, কিন্তু 1493-তে আমেরিগো ভেসপুচি আরও একটু ভেতরে গেলেন, আমেরিকার মূল ভূখণ্ডে পা রাখলেন, এবং বলা হয় তার নাম থেকে আমেরিকার নামটা এসেছে। আচ্ছা, ধরুন 1498-তে সেই পর্তুগাল থেকে ভাস্কো ডা গামা দক্ষিণ আফ্রিকা ঘুরে আমাদের ভারতের কালিকট বন্দরে এলেন, অর্থাৎ ইউরোপ এবং প্রাচ্যের মধ্যে সমুদ্রপথটি আবিষ্কার হয়ে গেল, যা এতদিন অজানা ছিল, দুর্গেও ছিল, কিন্তু সেটা পেয়ে গেল। আচ্ছা, তারপরে ধরুন মানুষ মহাশূন্যের দিকে তাকিয়ে থাকত,
মহাশূন্যে কি আছে তা জানবার আগ্রহ, অভিলাষ, উদগ্র বাসনা তার মধ্যে সবসময় কাজ করেছে। গেল শতকের 50-এর দশকের থেকেই মানুষ মহাশূন্যে যাওয়া শুরু করলো। এখন তো চাঁদেও গেছে, মঙ্গল গ্রহে গেছে, অনেক কিছু। মহাশূন্যটা তার দখলের মধ্যে চলে এসছে প্রায়। এবং শুনতে পাচ্ছি যে এই শতকের শেষ দিকের মধ্যে নাকি মানুষ মঙ্গল গ্রহে উপনিবেশ গড়বে, এমন। এটা কিন্তু অনেক বড় কথা আর কি। আচ্ছা, তারপরে ধরুন আরেকজন ম্যাজেলানের কথা, যিনি 1520-তে সারা পৃথিবী প্রদক্ষিণ করলেন জাহাজে চড়ে। অর্থাৎ পৃথিবীটা যে গোল সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেল ম্যাজেলানের এই সমুদ্র অভিযানের মধ্য দিয়ে। হিমালয়, এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ, সেটাকে তো মানুষ জয় করে নিল অভিযান করেই। বাংলাদেশের পর্বত অভিযানকারীরাও মাঝে মধ্যে যান, শিখরে ওঠেন, বাংলাদেশের পতাকা তুলে ধরেন। আমার কাছে কেন জানি মনে হয় যে মানুষের সারাটা জীবনই তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা অভিযানের মতো। সেই অভিযান তার অভীষ্ট লক্ষ্যকে অর্জন করবার জন্যে, অথবা বৈরী পরিস্থিতি এবং প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে তার লড়াই করবার। এবং এই করতে করতে জীবনটার কিন্তু সমাপ্তি ঘটে, কিন্তু অভিযানের সমাপ্তি ঘটে না। প্রত্যেক মানুষের মধ্যেই এক একটি অভিযান চলছে। আমরা প্রত্যেকেই নিজ নিজভাবে একটি অভিযানে যেন নিয়োজিত রয়ে গেছে। আরেকটি ব্যাপার হলো, সামগ্রিকভাবে যদি বলি যে আজকের যে মানব সভ্যতা, এই সভ্যতা শুরু থেকেই কিন্তু একটা অভিযানের মধ্য দিয়ে আজ এই পর্যন্ত এসেছে। যেমন ধরুন একজন ইংরেজ ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবির কথা বলি। আর্নল্ড টয়েনবি তার এ স্টাডি অফ হিস্ট্রি নামে যে 12 খণ্ডের বইটি আছে, সেখানে সারা পৃথিবীর 21টি সভ্যতার ওঠাপড়া তিনি আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখছেন যে সভ্যতা তখনই উঠেছে যখন কিছু চ্যালেঞ্জ, হুমকি মোকাবেলা করেছে মানুষ, এবং মোকাবেলা করতে গিয়েই মানুষ প্রকৃতিকে জয় করেছে, প্রকৃতির উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যেমন ধরুন ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলো যদি মানুষ জয় না করতে পারত তাহলে সভ্যতা গড়তে পারত না। তো টয়েনবি সেই কথাটাই বলেছেন, সেই জন্যে তার তত্ত্বটিকে নাম দিয়েছেন চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরি। তো তার মূল কথাটি হচ্ছে যে সভ্যতাই গড়ে উঠেছে এই চ্যালেঞ্জ এবং রেসপন্সের মধ্য দিয়ে। তো এটা তো একটা অভিযান। ওই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার অভিযান মানুষ কিন্তু সব সময় চালিয়ে এসেছে, আজও পর্যন্ত করছে। আজও প্রকৃতির রুদ্র রোষের বিরুদ্ধে মানুষের অভিযান চলছে। এবং আমরা এই যে যাকে বলি যে গ্রিন হাউস ইফেক্ট, এই গ্রিন হাউস ইফেক্টের ফলে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে মানুষের নিরন্তর সংগ্রাম চলছে। সৃজনের যে পশু পাখি জলচর প্রাণী আছে, তারা এই ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করে না। এবং ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে আমরা সবাই একমত যে আমাদের যে সভ্যতা গড়ে উঠেছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করেই আমাদের সভ্যতা গড়ে উঠেছে। সবসময় যে জয়ী হয়েছে তা না। এভারেস্ট শৃঙ্গ জয় করতে গিয়ে অনেকের প্রাণ হারিয়েছে। শেষ পর্যন্ত তেনজিং আর হিলারি তারাই এভারেস্টের মাথায় পতাকা উত্তোলন করলেন। এখন এই প্রসঙ্গে আরও বলছেন অধ্যাপক সৌমিত্র শেখর। ধন্যবাদ স্যার। আসলে আমার শিক্ষক প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন যে কথা বললেন তার সঙ্গেই আমার কিছুটা যোগ করা মাত্র। তিনি ইতিহাসের অধ্যাপক, কিন্তু কবিতা দিয়ে শুরু করেছেন, কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা। সেই কবিতায় একটা জায়গায় নজরুল এটাও বলছেন, বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। অর্থাৎ সংকল্প কবিতায় যেখানে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এটা বলছেন, তারপরে একটা জায়গায় বলছেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কবি যেটা কল্পনা করেছিলেন কাজী নজরুল ইসলাম বহু আগে, আজকে কিন্তু সুপ্রিয় দর্শক আপনি যদি লক্ষ্য করেন, আমরা বিশ্বটাকে আপন হাতের মুঠোয় পুরেই দিচ্ছি।
আপনার আমার হাতে যে মোবাইল ফোন, যে স্মার্টফোন, যে গুগল, সেখানে আমরা প্রতিনিয়ত এক হাতে সেই যন্ত্রটি আরেক হাত দিয়ে সেটা আমি দেখছি যেন। নজরুল কবি ভেবেছিলেন সেই অভিযাত্রার কথা, কবি কল্পনা বলে আমরা উড়িয়ে দিয়েছি অনেকে, কিন্তু বিজ্ঞানীরা সেটা প্রমাণ করেছেন যে না, সত্যিই মানুষ পারে, আপন হাতের মুঠোয় পুরেই সারা বিশ্ব সে দেখতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বোধ করে এই কারণেই বলেছিলেন, হে উদারনাথ, যা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। এই যে জয় করে পাওয়া, এই জয় করে পাওয়াটাই হলো অভিযাত্রা। জয়ের জন্যে যে অভিযাত্রা, যেটা এক্সপেডিশন বলছে ইংরেজেরা, আমরা বলছি যুদ্ধযাত্রা, দুঃসাহসিক যাত্রা, কিন্তু যাত্রার পেছনে থাকে যাত্রী, যাত্রী না থাকলে যাত্রা হবে না। অতএব এই যাত্রীটি হলো মানুষ, সে যা করে সেটি হলো সেই অভিযাত্রা। ফলে মানুষের মধ্যে যে অমিত শক্তি আছে, এই অমিত শক্তি মানুষকে কিন্তু আজকে মানুষ করে তুলেছে, সভ্যতাটাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমরা কিছুই অভিযাত্রার কথা শুনলাম। একেবারে যদি সূচনা থেকে ধরি, আমাদের মহাকাব্যের কথা ধরি, প্রাচীন মহাকাব্য, সেই সব জায়গায় আমাদের এই ভূখণ্ডের রামায়ণ, মহাভারত, সেই মহাভারতেও আমরা দেখব যে অভিযাত্রার কথা আছে। একেবারে ভীমের বঙ্গ অভিযান, সেখান থেকে শুরু করে যেখানে তারা বঙ্গ অভিযান করছেন, নানা জায়গায় অভিযান করে তারা তাদের সভ্যতা, তাদের রাজত্ব বিস্তার করছেন, সেটি কিন্তু আমরা সেই প্রাক ইতিহাসের কথা, যেটাকে আমরা বলি প্রাগৈতিহাসিক, সেই ইতিহাস থেকেই আমরা পাচ্ছি। অর্থাৎ প্রাগৈতিহাসিক কাল থেকেই এই অঞ্চলের মানুষ সেই অভিযাত্রায় নেমেছে। এই অভিযাত্রায় গিয়ে দেখা গেছে তার জীবন গেছে, কিন্তু জীবন যাওয়ার পরেও অভিযাত্রা থেমে থাকেনি। মানুষের মৃত্যু হলেও তবুও মানব বেঁচে রয়। জীবনানন্দ দাশ একটা চমৎকার কথা বলছিলেন যে সত্যি ম্যান অ্যান্ড উইম্যান উইল ডাই, বাট হিউম্যান উইল এক্সিস্ট অর রেজিস্ট। অর্থাৎ মানুষ, নারী পুরুষ হিসেবে আমরা হয়তো মরে যাব, কিন্তু মানুষ যে প্রজন্ম, এই প্রজন্ম কিন্তু বেঁচে থাকবে। বেঁচে থাকবে কেন? কারণ তারা অভিযাত্রা ভালোবাসে। আমরা ভেবে দেখি না, সেই চাঁদের কথা একটু আগে প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন বলছিলেন, চাঁদে মানুষ যখন পা দিল সেটা 1969 সাল। যারা সেখানে গিয়েছিলেন, সেই স্পুটনিকের কথা ধরি কিংবা অ্যাপোলো 11-এর কথা ধরি, যেইটি ওখানে গেল এবং যাওয়ার পর সেখানে নীল আর্মস্ট্রং, সেখানে মাইকেল কলিন্স, তারা ওখানে পদার্পণ করলেন। তার যে ইতিহাস, যারা সেখানে অর্থ দিয়েছিলেন, যারা অর্থ বরাদ্দ করেছিলেন, তারা তো আজকে নেই, তারা পৃথিবী থেকেই চলে গেছে। কিন্তু আজকে আমরা সেই চাঁদ থেকে শুরু করে মঙ্গল গ্রহে, আজকে মঙ্গল গ্রহে পানি আবিষ্কার হয়েছে, পানি খুঁজে পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা বলছেন। অর্থাৎ আজকে চাঁদে যে আমাদের বাস হবে, আমরা যে ওখানে থাকবো, সেটি সময়ের ব্যাপার মাত্র। এমন হতে পারে, প্রিয় দর্শক, আপনি ভাবতেই পারেন যে আমরা যেমন চট্টগ্রামে যাওয়ার আগে 14 গ্রামে একটু গাড়িটা থামিয়ে একটু চা খেয়ে তারপর চট্টগ্রামে যাই, এরকম হতে পারে যে আমরা মঙ্গল গ্রহে যাব, সেই চাঁদে একটু আমাদের ব্রেক হবে, সেখানে একটু থেমে একটু চা খেয়ে তারপর আমরা মঙ্গল গ্রহে যাব। আপনারা আপনাদের অনেকেই হয়তো পুত্র কন্যাকে অথবা নাতি নাতনিকে মঙ্গল গ্রহে বিয়েও দিতে পারেন, সেখান থেকে তারা হয়তো আসবে আপনারই পৃথিবীতে, এবং সেইটি খুব বেশি দিন আগে নয়। নাসা সেটা বলছে এবং সেখানে তারা অর্থ বিনিয়োগ করছে। এই যে অর্থ বিনিয়োগ, মেধা বিনিয়োগ, এটি হলো অভিযাত্রার মূল কথা। অর্থাৎ সুকান্তের সেই কথা যে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এবং সবশেষে কবি কী বলছেন যে সব কাজ সেরে তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন। আমাদের বক্তব্য হলো এখানে যে অভিযাত্রাগুলোর কথা বললাম, সেটি হলো রাজ্য অভিযানের কথা হয়েছে, সেখানে আমরা মহাকাশ অভিযানের কথা বললাম, সেখানে আমরা মাউন্ট এভারেস্ট অভিযানের কথা বলছি। ধরি না কেন, এই কথা কি আমরা কেউ ভেবেছিলাম যে আমাদেরই ছেলে সেই মুসা ইব্রাহিম, কিংবা আমাদেরই ছেলে আব্দুল মুহিত, কিংবা নিশাত মজুমদার নামের মেয়েটি, এই মেয়েটি যে বাংলার মেয়ে, সেই মেয়েটি সেই মাউন্ট এভারেস্টের উপরে উঠবে?
আমরা তো ভাবিনি কখনো, কিন্তু ইতিহাস সেটাও সত্য করেছে। বাঙালির মধ্যে সেই যে অভিযাত্রা প্রিয়তা, সেই অভিযাত্রা প্রিয়তার নিদর্শন তো সেই বঙ্গ ললনা নিশাত মজুমদার। ফলে আমাদের এই যে অভিযাত্রা, এই অভিযাত্রা কিন্তু দিক থেকে দিগন্তে আমরা ছড়িয়ে দিচ্ছি। ভাস্কো দা গামার কথা আমরা শুনলাম আনোয়ার স্যারের কাছে। সেই ভাস্কো দা গামা যিনি এই ভারতবর্ষে পর্তুগিজ যে উপনিবেশ, সেই উপনিবেশ স্থাপন এক অর্থে তিনি করেছিলেন। এবং এটা আমরা ভাবতে পারি 1975 সাল পর্যন্ত, 1975 সাল পর্যন্ত ভারতের কিছু অংশ, গোয়া এবং কিছু অংশকে পর্তুগিজেরা মনে করতো এটা আমাদের অংশ, এবং 1975 সালে এটি মাত্র মীমাংসা হয়েছে। এই যে অভিযাত্রা, সেই কোথাকার পর্তুগিজ, সেই ওরা এসে এই ভারতবর্ষে তারা কিন্তু জায়গা নিয়েছিল। এমনকি আমাদের এই গাজীপুরে, যেটাকে আমরা ভাওয়াল বলছি, সেই ভাওয়ালে একজন এসেছিলেন মানুয়েল দা সাম্পোসাও বলে, যার কাছে আমরা প্রথম আমাদের বাংলা ব্যাকরণ যার হাতে পেয়েছি। এবং আপনারা জেনে অবাক হবেন, আমাদের বাংলা ব্যাকরণ প্রথম ছাপা হয়েছিল লিসবন থেকে, এবং সেটা পর্তুগিজ ভাষায়। মানুয়েল দা সাম্পোসাও তার যে বই, ওই ভোকাবুলারিও ইদিওমা বেনগল্লাই পর্তুগিজ, এই গ্রন্থে কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের দৃষ্টান্ত আছে। অর্থাৎ এই যে বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে, কিংবা ঘর থেকে বেরিয়ে যাব চতুর্দিকে, এইটিই হলো মানব সভ্যতার এগিয়ে নিয়ে যাওয়ার মূল কথা। কিন্তু এটি কি মানব সভ্যতা? শুধু কি এই অভিযাত্রার মধ্যে থাকলেই হবে? না, এটি হচ্ছে বাহ্যিক। আমাদের মানুষ হওয়ার একটা অভিযাত্রা থাকতে হবে। ভেতরে ভেতরে আমরা কি যন্ত্রে পরিণত হব? আমরা কি যন্ত্রের সাথে প্রতিযোগিতা করে আরেকটা রোবট বানিয়ে আমরা কি আরেকটি মানব রোবটে পরিণত হব? না, অভিযাত্রা হলো সেই জায়গাটি যেটি হলো আমাদের মূল্যবোধের অভিযাত্রা। আমরা যেন মনুষ্যত্বকে না হারিয়ে ফেলি, আমাদের সেই জায়গাটিতে যেতে হবে। এবং সেই জায়গাটিতেও প্রতিযোগিতা আসলে চলছে, এবং ওই প্রতিযোগিতাতে বোধ করি আমরা বাঙালিরা যারা, তারা একটু এগিয়েই আছি। যেখানে পাশ্চাত্য আজকে মূল্যবোধ হারিয়ে ফেলে, আজকে পাশ্চাত্যে মানব সভ্যতার মধ্যে যে সম্পর্কগুলো, সেটিকে খণ্ড বিখণ্ড করে তারা আজকে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হতে যাচ্ছে, সেখানে আমরা বাঙালিরা আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখছি। এই যে আমাদের পারিবারিক সম্পর্ক, এই সম্পর্কের যে অভিযাত্রা, নিশ্চয়ই এইটাকে আবার দেখবার জন্যে, এখান থেকে আবার রসদ নেবার জন্যে বাইরে থেকে, পাশ্চাত্য থেকে মানুষ আবার এই বঙ্গমুখী হবে। এই বঙ্গমুখী এসে তারা ঋদ্ধ হবে। আমরা সেদিনের অপেক্ষায় থাকলাম। আমরা চাঁদেও যাব, আমরা বঙ্গেও হয়তো আসব। মানুষ সভ্যতা গড়ে তোলে, আবার মানুষ মানুষকে মানুষ করে তোলে এই অভিযানের মাধ্যমে। অবশ্যই আমরা লক্ষ্য করব এখন এই যে কথাটা বলা হলো, উদাহরণ কিছু কিছু দেওয়া হয়েছে। এখন এই অভিযান ব্যাপারটা মানুষের রক্তের সাথে মেশামেশিতে না, নেশার মতো থেকে যায়। না হলে আনোয়ার হোসেন কেন বললে যে কলম্বাস খেয়ে দিয়ে কাজ নেই, আমেরিকা আবিষ্কার করতে গেল, জানতো না। এবং একটা বিখ্যাত নাটকে আছে যে শেষ পর্যন্ত নাবিকরা বিদ্রোহ করছে, তারপরে যখন পানিতে ফেনা দেখছে, আকাশে পাখি দেখছে, তখন তারা আর কোথায় গেল, যে জায়গাটাকে বললো ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়াতে যাব বলে সেই যে রক্তের সাথে মেশামেশি, সেই নেশাতে আমেরিকায় গিয়ে হাজির। আর আরেকজন তেমনি, যেমন ভাস্কো দা গামার কথা বললো, আমার আরেকজনের কথা মনে হচ্ছে ক্যাপ্টেন কুকের কথা। কোথাকার মানুষ ক্যাপ্টেন কুক, ইংল্যান্ডের মানুষ ক্যাপ্টেন কুক, আর কোথায় অস্ট্রেলিয়া, অজানার পথে পাড়ি দিয়ে সে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়াতে গেল। কেন এটা মানুষ কেন এটা করে? মানুষের ভেতরেই এটা রয়েছে বলেই মানুষ এটা করে। এটাই আমাদের প্রতিপাদ্য বিষয়। কলম্বাসের আমেরিকা আবিষ্কার, ভাস্কো দা গামার ভারতে আসা, বা হিউম্যান সাংয়ের একসময় ভারতে আসা, এগুলো কেন করে? মানুষের রক্তের মধ্যেই এই জিনিসটা থাকে। এখন এর সঙ্গে আমি একটু যোগ করি, একদম ইতিতে এসে, অভিযান শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে? একদিকে যেমন মঙ্গল গ্রহ দেখলাম, আরেকদিকে গত শতকে চীনে লং মার্চ, 3000 মাইল ব্যাপী কত অজস্র মানুষ মাও সেতুংয়ের নেতৃত্বে লং মার্চে নেমেছে। কেন? এটা তার রক্তের সঙ্গে এটা মিশে রয়েছে। এইখানে অভিযানের
সার্থকতা বা অভিযানকে বলতে আমরা যা বুঝি এই মিলাচ্ছি। আর আমাদের বাংলাদেশের কথা যেটা সৌমিত্র শেখর বলল, সেই সঙ্গে আমি যোগ করি আমাদেরই অভিযান ৭১-এর মুক্তিযুদ্ধ, বাঙালিরই ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে বাঙালিরই অভিযান আমাদের মুক্তিযুদ্ধ। তাহলে অভিযান কোন মহৎ শিখরে আমাদেরকে নিয়ে যায়। আজকের এই আসরের আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ডক্টর সৌমিত্র শেখর, উভয়কে ধন্যবাদ। অনুষ্ঠানটি দেখলেন যারা, সবার কল্যাণ কামনা করি।